নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13 এর কোশ্চেনগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 160 এর 40% ইজ ইকুয়াল টু কত? 60 এর 40% ইজ ইকুয়াল টু লিখতে পারি 160 ইন্টু 40/100, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 64। তাহলে 160 এর 40% ইজ ইকুয়াল টু হচ্ছে 64, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 2 বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? কুইন্টাল ইজ ইকুয়াল টু হচ্ছে 100 কেজি, তাহলে 0.72 কুইন্টাল কি লিখতে পারি, সেখান থেকে 100 ইন্টু 72/100, তাহলে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 72 কেজি। এবার এটাকে আমাকে গ্রামে নিয়ে যেতে পারি হচ্ছে 72 ইন্টু 1000, মানে কেজি থেকে গ্রামে নিয়ে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 72,000 গ্রাম। তারপরে বলেছে 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 1000 প্লাস 250, মানে আমি এই পুরোটাকে গ্রামে নিয়ে যাচ্ছি, সেই জন্য কিলোগ্রাম আছে তার সঙ্গে আমি 1000 দিয়ে গুণ করলাম যাতে করে আমি গ্রামে পাই। তাহলে সেখান থেকে লিখতে পারি 2000 প্লাস 250, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2250 গ্রাম। এইবার আমি ক্যালকুলেশনটা করব, তাহলে অতএব দিয়ে লিখতে পারি 2250 ডিভাইডেড বাই 72,000 ইন্টু 100। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 75/24, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 3.125%, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 3 বলেছে x⁵y মাইনাস এক্স ওয়াই এর কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো। কোটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স ওয়াই কমন নিয়ে x⁴ মাইনাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 4 বলেছে a⁴m, a⁴3m প্লাস n a⁴4m এর গসাগু ও লসাগু এর গুণফল কত? a⁴2m ইজ ইকুয়াল টু কি লিখতে পারি a⁴m ইন্টু a⁴m, তারপর a⁴3m প্লাস n ইজ ইকুয়াল টু কি লিখতে পারি a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m, এখান থেকে হচ্ছে 3mটা ভাঙলে এইটা হলো। এইবারে হচ্ছে nটাতে আমি কি লিখতে পারি প্লাস n, এটাকে এইভাবে লিখতে পারি ইন্টু a⁴n। এটা এইভাবে কেন লিখলাম না, আমরা জানি যে পাওয়ারে যোগ হয়, সেই কারণে এইভাবে ভেঙে লিখলাম। তারপরে হচ্ছে a⁴m ইজ ইকুয়াল টু কি লিখতে পারি a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m ইন্টু a⁴m। এবার গসাগু মানে কি, তিনটেতেই যেটা কমন থাকবে সেটা লিখব। তিনটেতেই a⁴m ইন্টু a⁴m কমন আছে, তাহলে সেটা লিখলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি a⁴2m। আর লসাগু মানে হচ্ছে আগে তিনটেতে বা দুটোতে যেটা কমন আছে সেটা আগে লিখে নেব, তাহলে a⁴m ইন্টু a⁴m, এটা তিনটেতে কমন আছে, এটা আগে লিখলাম। তারপর দুটোতে কমন আছে a⁴m, সেটা লিখলাম। তারপর বাকি যেগুলো পড়ে থাকবে সেইটা a⁴m পড়ে আছে আর a⁴n পড়ে আছে, তাহলে সেখান থেকে লিখতে পারি a⁴4m প্লাস n, তাহলে আমার গসাগু হবে a⁴2m আর লসাগু হবে হচ্ছে a⁴4m প্লাস n। বলেছিল যে লসাগু ইন্টু গসাগু করতে হবে, মানে লসাগু গসাগুর গুণফল নির্ণয় করতে হবে, তাহলে সেখান থেকে লিখতে পারি a⁴4m প্লাস n ইন্টু a⁴2m, তাহলে সেখান থেকে লিখতে পারি a⁴6m প্লাস n, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 5 বলেছে পাশের চিত্রে এসি এবির থেকে বড় হলে এর মধ্যে কোন শর্তটি সম্ভব? দেখো চিত্রটা এখানে দেওয়া আছে। এবার অপশান এতে বলেছে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 2y ডিগ্রি, অপশান বিতে বলেছে x ডিগ্রি ইজ ইকুয়াল টু y ডিগ্রি, অপশান সিতে বলেছে x ডিগ্রি ইজ ইকুয়াল টু 3y ডিগ্রি ডিভাইড বাই 5, অপশান ডিতে বলেছে কোনোটিই নয়। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে অপশান এ, x ডিগ্রি ইজ ইকুয়াল টু 2y ডিগ্রি। তারপর 6 বলেছে এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি এবং কোণ বিএসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত? অনুসারে আমি ছবিটা অঙ্কন করে নিলাম। তাহলে ত্রিভুজ এবিসিতে এবি ইজ ইকুয়াল টু এসি এবং কোণ বিএসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসিতে এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে অতএব দিয়ে লিখতে পারি কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। আবার ত্রিভুজ এবিসিতে কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 80 ডিগ্রি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু এসিবি ইজ ইকুয়াল টু এসিবি। আর সেখান থেকে লিখতে পারি 2 কোণ এসিবি প্লাস 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 2 কোণ এসিবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 2 কোণ এসিবি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোণ এসিবি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 50 ডিগ্রি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 বলেছে x² প্লাস 3x মাইনাস
ইন্টু পি প্লাস 5 ইন্টু পি প্লাস 2। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 5 মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 5 ইন্টু পি প্লাস 2। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 5 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 5 ইন্টু পি প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস পি প্লাস 5 মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স প্লাস পি প্লাস 5, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস পি প্লাস 5 ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দুয়ে বলেছে x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4 plus 12। অঙ্কটা লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি x plus 1 into 3x minus 1 into x plus 2 into 3x minus 4 plus 12, বা সেখান থেকে লিখতে পারি 3x square minus x plus 3x minus 1 into 3x square minus 4x plus 6x minus 8 প্লাস 12, বা সেখান থেকে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 8 প্লাস 12। এবার হচ্ছে আমি এখানে 3x স্কোয়ার প্লাস 2x এটাকে আমি a ধরে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি a মাইনাস 1 ইন্টু a মাইনাস 8 প্লাস 12, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 8a মাইনাস a প্লাস 8 প্লাস 12, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 9a প্লাস 20, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 5 প্লাস 4 ইন্টু এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 4a 20, এখান থেকে লিখতে পারি a ইন্টু a মাইনাস 5 মাইনাস 4 ইন্টু a মাইনাস 5, বা সেখান থেকে লিখতে পারি a মাইনাস 5 টু a মাইনাস 4। এবারে হচ্ছে এর মান 3x স্কোয়ার প্লাস 2x এটা বসাবো এর জায়গায়, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 ইন্টু 3x স্কোয়ার 2x মাইনাস 4, বা সেখান থেকে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 ইন্টু x মাইনাস 5 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। থেকে লিখতে পারি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে x কমন নিয়ে 3x প্লাস 5 মাইনাস 1 কমন নিয়ে 3x প্লাস 5 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, বা সেখান থেকে লিখতে পারি 3x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে বলেছে 2-3 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 8 এটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 7x স্কোয়ার মাইনাস 28 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8, বা সেখান থেকে লিখতে পারি 7x স্কোয়ার মাইনাস 28x মাইনাস 2x প্লাস 8, বা সেখান থেকে লিখতে পারি 7x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, বা সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 4 ইন্টু 7x মাইনাস 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 3 বলেছে সরলতম আকারে প্রকাশ করো বি প্লাস সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এখানে নিলাম, তা সেখান থেকে লিখতে পারি মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি প্লাস এ ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট হবে। তারপরের লাইনে লিখতে পারি ইকুয়াল টু দিয়ে মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর সেখান থেকে লিখতে পারি ইকুয়াল টু দিয়ে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু মাইনাস এ। সেখান থেকে লিখতে পারি ইকুয়াল টু দিয়ে 0 ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে আমার 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 বলেছে গসাগু নির্ণয় করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc কমা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac কমা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস কমন নিয়ে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ।
তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে নির্ণেয় গসাগু 1 হবে, কেন? তার সঙ্গে কোনোটার মিল নেই, সেই জন্যে নির্ণেয় গসাগু হবে 1। 5 বলেছে লসাগু নির্ণয় করো 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার কমা এ টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার বি কিউব কমা 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3a স্কোয়ার 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 3a ইন্টু a মাইনাস 3b প্লাস 4b ইন্টু a মাইনাস 3b, বা সেখান থেকে লিখতে পারি 3a প্লাস 4b ইন্টু a মাইনাস 3b। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস 27b কিউব, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ইন্টু a এর হোল কিউব মাইনাস 3b এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার ইন্টু a মাইনাস 3b ইন্টু a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a প্লাস 4b প্লাস 4b এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 3a প্লাস 4b এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। তাহলে আমার নির্ণেয় লসাগু দেখবে দুটো জায়গাতে কমন পাবে হচ্ছে 3a প্লাস 4b, তাহলে সেটাকে আগে লিখলাম। তারপর আবার দুটো জায়গাতে কমন পাওয়া যাবে হচ্ছে a মাইনাস 3b, তাহলে সেটাকে লিখলাম। তারপর যেগুলো পড়েছিল সেগুলো লিখলাম a স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার ইন্টু 3a প্লাস 4b। এবার এটাকে আমি একটু সাজিয়ে নিয়ে লিখবো, তাহলে একটু সাজিয়ে নিয়ে হচ্ছে a স্কোয়ার ইন্টু a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b এর হোল স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 5 অথবা লসাগু নির্ণয় করো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কমা a কিউব বি প্লাস বি টু দি পাওয়ার 4 কমা a স্কোয়ার মাইনাস ab এর হোল কিউব। প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস a বি এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a বি, বা সেখান থেকে লিখতে পারি a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি বি কমন নিয়ে a কিউব প্লাস বি কিউব, বা সেখান থেকে লিখতে পারি বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম এ স্কোয়ার মাইনাস এ বি এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি এ কিউব ইন্টু এ মাইনাস বি এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে অতএব দিয়ে লিখতে পারি নির্ণয় লসাগু দুটোতে কমন আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাকে আগে লিখলাম। তারপর যেগুলো পড়েছিল সেগুলো লিখলাম। তাহলে প্রথমে পড়েছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে পড়েছিল হচ্ছে বি ইন্টু এ প্লাস বি, তারপরে পড়েছিল হচ্ছে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। একটু সাজিয়ে নিয়ে লিখে নিলাম এ কিউব বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর হোল কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 বলেছে কয়লার মূল্য 20% বৃদ্ধি পেল, কোনো পরিবার কয়লা খরচের পরিমাণ 20% কমালো, তাহলে ওই পরিবারের কয়লার জন্য খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। এই কয়লার মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে কয়লার ব্যবহার হচ্ছে 100 কেজি, এটাও ধরছি। তাহলে খরচ হবে হচ্ছে 100 ইন্টু 100 টাকা, তার মানে হচ্ছে 10,000 টাকা। মূল্য বাড়ায় হয় হচ্ছে 100 প্লাস 100 এর 20% টাকা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100 প্লাস 100 ইন্টু 20/100 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100 প্লাস 20 টাকা, তার মানে হচ্ছে 120 টাকা। আবার 20% ব্যবহার কমালে হবে 100 মাইনাস 100 এর 20%, তাহলে সেখান থেকে লিখতে পারি 100 মাইনাস 100 ইন্টু 20/100 কেজি, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100 মাইনাস 20 কেজি, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 80 কেজি। তাহলে অতএব নতুন খরচ হবে হচ্ছে 80 ইন্টু 120 টাকা, তার মানে হচ্ছে 9,600 টাকা। তাহলে খরচ কমলো কত, আমার আগের যা খরচ ছিল তার থেকে এখন নতুন খরচটা আমি বাদ দেবো, 10,000 মাইনাস 9,600 টাকা, তার মানে হচ্ছে 400 টাকা। শতকরা খরচ কমলো হচ্ছে 400 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100%, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 4%। তাহলে অতএব ওই পরিবারের কয়লার জন্য খরচ শতকরা 4% হ্রাস পেল। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6 দিয়ে বলেছে কোনো দুর্গে 500 জন সৈন্যের 50 দিনের খাদ্য ছিল,
30 দিন পর কতজন সৈন্য দুর্গ ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের আরও 25 দিন চলবে ত্রৈরাসিক পদ্ধতিতে? সৈন্য সংখ্যা হচ্ছে 500 জন, তাহলে মোট খাদ্যের পরিমাণ দিনের হিসেবে হচ্ছে 50 দিন। তাহলে 30 দিন পর ওই খাদ্যে 500 জন সৈন্যের আর চলতে হচ্ছে 50 - 30 20 দিন। তাহলে নতুন পরিস্থিতি অনুসারে কিছু সৈন্য চলে যাওয়ার পর অবশিষ্ট সৈন্যদের ওই খাদ্যে 25 দিন চালাতে হবে। তাহলে অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা সৈন্য সংখ্যা জন, দিন সংখ্যা 20, সৈন্য সংখ্যা 500, দিন সংখ্যা 25, সৈন্য সংখ্যা হোয়াট। দিন চলে অবশিষ্ট খাবারে 500 জন সৈন্যের, তাহলে একদিন চলবে অবশিষ্ট খাবারে কতজন সৈন্যের? আচ্ছা, এখানে একটু বোঝার আছে। দেখো, অবশিষ্ট যেটা খাবার ছিল সেই খাবারটা 20 দিন চলতো হচ্ছে 500 জন সৈন্যের। এবার অবশিষ্ট খাবারে তাহলে একদিনে কত চলবে? একদিনে আরও বেশি জন সৈন্যের চলবে, মানে যা 20 দিনের অবশিষ্ট খাবার ছিল সেটা যদি আমি একদিনে চালাতে চাই তাহলে 500 জন সৈন্য কেন, আরও অনেক বেশি সৈন্যের চলবে। সেই জন্য হচ্ছে 500 × 20 হয়েছে। ঠিক আছে, এবার 25 দিন চলে অবশিষ্ট খাবারে কম হবে, তাহলে 500 × 20 / 25 জন সৈন্যের। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 400 জন সৈন্যের। তাহলে অতএব সৈন্যকে দুর্গ ছেড়ে চলে যেতে হবে হচ্ছে 500 - 400 জন, তার মানে 100 জন। তাহলে অতএব দিয়ে আমার অ্যান্সারটা হবে 100 জন সৈন্য দুর্গ ছেড়ে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সেনাদের আরও 25 দিন চলবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-3 বলেছে 30% কমানোর ফলে একটি সংখ্যা 210-এ পরিণত হলো, সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে সেটি 450-তে পরিণত হবে? কন্ডিশন অনুসারে ধরি সংখ্যাটি = x, তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি x মাইনাস সংখ্যাটি 30% কমানো হলো, তাহলে x × 30/100 = 210, বা সেখান থেকে লিখতে পারি x - 3x / 10 = 210, বা সেখান থেকে লিখতে পারি 10x - 3x / 10 = 210, বা সেখান থেকে লিখতে পারি x = 2100, বা সেখান থেকে লিখতে পারি x = 2100/7। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 300। তাহলে অতএব x = হচ্ছে 300। ধরি শতকরা y% বাড়াতে হবে দ্বিতীয় কন্ডিশন অনুসারে, তাহলে প্রশ্ন অনুসারে দ্বিতীয় কন্ডিশন অনুসারে কি লিখতে পারি? 300 + y / 100 = হচ্ছে 450, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 300 + 3y = 450, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3y = 450 - 300, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3y = 150, বা সেখান থেকে লিখতে পারি y = 150/3। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 50। তাহলে অতএব y = 50। তাহলে অতএব শতকরা 50% বাড়াতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-4 বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 52% ইংরাজিতে, 42% অঙ্কে এবং 17% উভয় বিষয়ে ফেল করে। যদি 115 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা, এখানে যেহেতু সব পার্সেন্টেজে দেওয়া আছে সেই জন্য আমি ধরে নিলাম 100%, ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে অতএব শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে কত? আর ইংরাজিতে ফেল করেছে, সেখান থেকে যদি উভয় বিষয়ে ফেল করেছে সেটা আমি বাদ দিই, তাহলে পাবো কতজন শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে, সেটাই করেছি। 52% - 70% = হচ্ছে 35%। তারপর শুধুমাত্র অঙ্কে ফেল করেছে = দিয়ে কী লিখতে পারি? যা আমার অঙ্কে ফেল করেছে মাইনাস উভয় বিষয়ে যতজন ফেল করেছে সেটা বাদ দিলে শুধুমাত্র অঙ্কে কতজন ফেল করেছে সেটা বেরিয়ে আসবে। তাহলে সেটা হচ্ছে 25%। 42% - 70% করলে তাহলে মোট ফেল করেছে কত হবে? আমার ইংরাজিতে শুধু কত ফেল করেছে, প্লাস অঙ্কে শুধু কত ফেল করেছে, প্লাস উভয় বিষয়ে কতজন ফেল করেছে সেইটার যোগফল। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 35% + 25% + 17% = হচ্ছে 77%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত? মোট যত পার্সেন্ট ফেল করেছে সেখান থেকে হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যার পার্সেন্টেজ যদি আমি বাদ দিই তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত সেটা বেরিয়ে আসবে। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100% - 77% = হচ্ছে 23%। বলে দিয়েছে যে এই 23% পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 115 জন, তাহলে 1% পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? 115 / 23 জন। তাহলে 100% পরীক্ষার্থীর সংখ্যা হবে 115 / 23 × 100 জন। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 100 × 5 জন, তার মানে হচ্ছে 500 জন। তাহলে অতএব আমার মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-5 বলছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো।
ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটার, সময় দিন, হস্তচালিত তাঁতের সংখ্যা টি। তাহলে কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 1080, সময় 18, হস্তচালিত তাঁতের সংখ্যা 12। কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 2700, সময় হচ্ছে 15, হস্তচালিত তাঁতের সংখ্যা ওয়াট। তাহলে কাপড়ের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে, সুতরাং সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। আবার সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে, সুতরাং সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে সেখান থেকে লিখতে পারি অতএব দিয়ে মোট হস্তচালিত তাঁত প্রয়োজন হচ্ছে 12 × 2700 ডিভাইড বাই 1080 × 18 15টি। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন পেলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 36টি। আবার একটি যন্ত্রচালিত তাঁতের কাজ ইকুয়াল টু হচ্ছে 9/4টি হস্তচালিত তাঁতের কাজ। কেন না, যেহেতু 2 × 1/4 ইকুয়াল টু হচ্ছে 9/4। তাহলে অতএব একটি হস্তচালিত তাঁতের কাজ হচ্ছে 4/9টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব 36টি হস্তচালিত তাঁতের কাজ হচ্ছে 4/9 × 36টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 16টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব নির্ণেয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 6 বলেছে উমাদেবী তার জমিতে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করেছেন, এর ফলে ধানের ফলন 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধান চাষের খরচ 25% বেড়ে গেছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকার ফলন পেতেন, বর্তমানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবেন নির্ণয় করো। ধান চাষে খরচ হতো হচ্ছে 600 টাকা, তাহলে এখন খরচ 25% বেড়ে হয়েছে হচ্ছে 600 + 600 এর 25%, বা সেখান থেকে লিখতে পারি 600 + 600 × 25/100, বা সেখান থেকে লিখতে পারি 600 + 150, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 750 টাকা। তাহলে আগে ফলন পেতেন হচ্ছে 1560 টাকা, তাহলে এখন ফলনটি শতাংশ বেড়ে হয়েছে, তাহলে হচ্ছে 1560 + 1560 এর 20%, বা সেখান থেকে লিখতে পারি 1560 + 1560 × 20/100, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1560 + 312, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1872 টাকা। তাহলে আগে লাভ হতো 1560 - 600 টাকা, তার মানে হচ্ছে 960 টাকা, আর এখন লাভ হয়ে হচ্ছে 1872 - 750 টাকা, 1122 টাকা। তাহলে আগের তুলনায় লাভ বেশি হয় হচ্ছে 1122 - 960 টাকা, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 162 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 7 বলেছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তোমাদের বইয়ের 195 পাতায় 11 নম্বর উপপাদ্য, সেটা তোমরা দেখে নাও। 7 বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতার 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7 বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বিপরীত বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। আমাদের বইয়ের 153 পাতায় 9 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8 বলেছে প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। আছে তোমাদের বইয়ের 149 পাতায় 4 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8 অথবা বলেছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তোমাদের বইয়ের 197 পাতায় 3 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। পর 8 বলেছে ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু পি, প্রমাণ করো কোণ বিপিসি গ্রেটার দেন কোণ বিএসি। অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তো ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু পি প্রামাণ্য কোণ বিপিসি গ্রেটার দেন কোণ বিএসি। কোণ বিপিকে বর্ধিত করা হলো যা এসি কে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ ত্রিভুজ ওপিসি এর বহিস্থ কোণ হচ্ছে কোণ বিপিসি ইকুয়াল টু কোণ পিওসি প্লাস কোণ পিসিও। তাহলে অতএব কোণ বিপিসি গ্রেটার দেন কোণ পিওসি, এটাকে 1 নম্বর দিলাম। আবার ত্রিভুজ এবিও এর বহিস্থ কোণ হচ্ছে কোণ বিওসি ইকুয়াল টু কোণ এবিও প্লাস কোণ বিএও। তাহলে অতএব কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএও বা কোণ পিওসি গ্রেটার দেন কোণ বিএসি, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কোণ বিপিসি গ্রেটার দেন কোণ বিএসি। এটা হয়ে গেল আমার প্রুফড। 8 অথবা বলেছে প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল সরলরেখার শীর্ষকোণে বহিঃসমদ্বিখণ্ডক। এটা আছে তোমাদের বইয়ের 96 পাতায় 6 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও।
এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।